সবাইকে স্বাগত জানাই সোহেল এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেলে। আশা করছি সকলে ভালো আছো এবং জোর কদমে আসন্ন মাদ্রাসা সার্ভিস কমিশনের এসএলএসটি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ। এসএলএসটি রাষ্ট্রবিজ্ঞান অর্থাৎ পলিটিক্যাল সায়েন্স বিষয়টি নিয়ে বেশ কিছুদিন ধরে প্রশ্ন উত্তর আমরা আলোচনা করছি। আজকের আলোচ্য বিষয় বিশেষ করে গ্রুপ বি থেকে যে প্রশ্নগুলি রয়েছে 1 থেকে 18 নম্বর অধ্যায়ের মধ্যে ইউনিটের মধ্যে, তার মধ্যে বেশ কিছু মক টেস্ট আকারে একটা প্রশ্ন আমি সামনে আনার চেষ্টা করেছি। একটু সবাই দেখে নেওয়ার চেষ্টা করো। দেখো, প্রথমে যে প্রশ্নটি রয়েছে প্রিভেন্সিয়াল কনস্টিটিউশন কমিটি, এই প্রিভেন্সিয়াল কনস্টিটিউশন কমিটির সভাপতি চেয়ারপারসন কে ছিলেন? সর্দার প্যাটেল, আম্বেদকর, কে এ মুন্সি, নেহেরু। কী হবে উত্তর? এই প্রশ্নটির উত্তর হয়ে যাবে সর্দার প্যাটেল। ওকে, গুরুত্বপূর্ণ প্রশ্ন, সর্দার বল্লভভাই প্যাটেল। নেক্সট দেখো রয়েছে ভারতীয় সংবিধানের কোন ধারায় পঞ্চায়েত ব্যবস্থার সংজ্ঞা পাওয়া যায় বা ধারণা পাওয়া যায়, সংজ্ঞা পাওয়া যায় বলছে এখানে। 43 নম্বর, 200, 244, 245, 246 নম্বর আর্টিকেলে। ভালো প্রশ্ন এটিও। এই প্রশ্নটির উত্তর হয়ে যাবে অপশান এ। আমরা জানি 243 নম্বর ধারাতে আমরা পঞ্চায়েত ব্যবস্থার সংজ্ঞা দেখতে পাই। নেক্সট, সংবিধানের কোন ধারায় নির্বাচন এবং নির্বাচন কমিশন সম্পর্কে আলোচনা করা হয়েছে? এখানে কিছু ধারা দিয়ে দিয়েছে, কত থেকে কত নম্বর ধারার মধ্যে। উত্তর হয়ে যাবে অপশান সি, 324 থেকে 329 নম্বর ধারার মধ্যে বলা হয়েছে। এটা আমরা মোটামুটি জানি। 324 থেকে 329 নম্বর ধারার মধ্যে আর কি বলা হয়েছে, একটু দেখে নেওয়ার চেষ্টা করো। নেক্সট প্রশ্ন রয়েছে কত নম্বর আর কি তফসিলের মধ্যে দলত্যাগ বিরোধী আইনটি লিপিবদ্ধ রয়েছে? 8, 9, 10, 12। কত হয়ে যাবে? উত্তর হয়ে যাবে অপশান সি, 10 নম্বর শিডিউলে আছে। ঠিক আছে, এই দলত্যাগ বিরোধী আইনের মাধ্যমে ভারতবর্ষে দল ব্যবস্থার স্বীকৃতি পায় কত সালে? 1985 সালে। 1985 সালে প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর আমলে এই দলত্যাগ বিরোধী আইন পাশ করানো হয়। ঠিক আছে, কতটা অ্যামেন্ডমেন্টের মাধ্যমে? এটাও খুবই গুরুত্বপূর্ণ, 52, 52তম কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের মাধ্যমে। ওকে, নেক্সট রয়েছে দেখো প্রশ্ন, নাগরিকত্ব সম্পর্কে সংবিধানের কোন অধ্যায়ের আলোচনা করা হয়েছে? কত নম্বর অধ্যায় আমরা জানি? অধ্যায় 2, আর্টিকেল নম্বর 5 থেকে 11। এর মধ্যে আর্টিকেল 11টা গুরুত্বপূর্ণ। আর্টিকেল 11তে বলা হয়েছে নাগরিকতা বিষয়ে পার্লামেন্ট আইন প্রণয়ন করতে পারবে। সেই ধারাবাহিকতাকে বা সেই আর্টিকেলের পক্ষে ফার্স্ট 1955 সালে প্রথম কি হয়? নাগরিকত্ব আইন লোকসভায় মানে ভারতীয় পার্লামেন্টে এক কথায় পাশ হয়। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, মাথায় রাখবে। নেক্সট দেখো রয়েছে 6 নম্বর প্রশ্ন। 6 নম্বর প্রশ্ন রয়েছে কোন ধারায়, সংবিধানের কোন ধারায় কেন্দ্রীয় বাজেট নিয়ে আলোচনা করা হয়েছে? ভালো প্রশ্ন এটিও, বাজেট সম্পর্কে জিজ্ঞাসা করছে। উত্তর হয়ে যাবে কি? 112 নম্বর আর্টিকেলে বাজেট সম্পর্কে আলোচনা করা হচ্ছে। মানি বিল কত নম্বর? মানি বিল আলোচনা করা হয়েছে 110 নম্বর। ওকে, এবং রাজস্ব সংক্রান্ত বিল 117 নম্বর আর্টিকেল। এটাও তোমরা এর সঙ্গে জেনে রাখো। নেক্সট, ভারতীয় সংবিধানের প্রস্তাবনাকে কে রেসপেক্ট অফ হিজ ওল্ড এজ বলে অভিমত পোষণ করেছেন? বার্কার, অস্টিন, কোনোটি নয়। এখানে অস্টিন 2 বার হয়ে গেছে। ঠিক আছে, এখানে একটু টাইপিংয়ের একটু মিস্টেক ছিল, একটু কিছু মনে করবেন না। এটা উত্তর হয়ে যাবে বার্কার। ওকে, বার্কার হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট, সংবিধানের 280 নম্বর ধারাটি নিম্নলিখিত কোন বিষয়টির সঙ্গে যুক্ত? 280 নম্বর ধারা আমরা এটা জানি কি আছে 280 নম্বর আর্টিকেলে। 280 নম্বর আর্টিকেলে রয়েছে অর্থ কমিশনের গঠন সম্পর্কে। এই অর্থ কমিশন কে গঠন করেন? রাষ্ট্রপতি।
কত বছরের জন্য? 5 বছরের জন্য, এটা মাথায় রাখবে। নেক্সট, সংসদ কখন বিধান পরিষদ বিলুপ্ত করতে বা এটি গঠন করতে পারবে? অপশন রয়েছে দেখো, মুখ্যমন্ত্রী যদি কেন্দ্রীয় মন্ত্রিসভার কাছে আবেদন করেন, সংসদ যদি সেই বিষয়ে একটি প্রস্তাব বা রেজলিউশন পাস করে। অপশন সি রয়েছে, রাজ্যসভা যদি সেই বিষয়ে একটি প্রস্তাব বা রেজলিউশন পাস করে। যদি সম্পর্কিত রাজ্যের বিধানসভা সেই বিষয়ে একটি প্রস্তাব পাস করে। এটি গুরুত্বপূর্ণ। কি হয়ে যাবে উত্তর? উত্তর হয়ে যাবে এটির অপশন নম্বর ডি, অপশন ডি। অর্থাৎ যদি বিধানসভায়, সংশ্লিষ্ট রাজ্য বিধানসভায় যদি একটা প্রস্তাব পাস হয়, তবেই সংসদ বিলুপ্ত বা গঠন করতে পারবে। আমাদেরকে মনে রাখতে হবে 1969 সালে পশ্চিমবঙ্গের বিধান পরিষদ বিলুপ্ত হয়ে যায় এই ধারাবাহিকতার মাধ্যমে। আবার নতুনভাবে আমাদের মুখ্যমন্ত্রী চেষ্টা করছেন, পাশও করিয়ে নিয়েছেন বিধানসভায়, তারপর সংসদে সেটা ঝুলে আছে, আটকে আছে বিধান পরিষদের গঠন নিয়ে আবার পুনরায় পশ্চিমবঙ্গে। ওকে, নেক্সট দেখো রয়েছে কি 10 নম্বর, বাজেট কার্যকর করার ক্ষেত্রে সংসদের ক্ষমতা নিচের কোন বিবৃতি সঠিক? কার্যকর করার ক্ষেত্র নিয়ে এই টাইপের প্রশ্ন কিন্তু থাকবে পরীক্ষায়। অপশন রয়েছে দেখো, এটি কোনো ট্যাক্স বাড়াতে পারে না, তবে এটি হ্রাস বা বিলুপ্তি করতে পারে। অপশন বি রয়েছে, এটি না কেবল ট্যাক্স বৃদ্ধি করতে পারে এবং না কমাতে পারে। অপশন সি রয়েছে, এটি একটি কর বাড়িয়ে তুলতে পারে বা তা হ্রাস করতে পারে। অপশন ডি রয়েছে, এটি ট্যাক্স বাড়ানোর পাশাপাশি হ্রাস করতে পারে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই টাইপের প্রশ্ন কিন্তু আসতে পারে। টাইপটা দেখো, প্রশ্ন কমনের কোনো গ্যারান্টি আমি দেবো না, কেউই দেবে না। কম্পিটিটিভ ফিল্ডে কেউ কোনো প্রশ্নের গ্যারান্টি দিতে পারে না, কিন্তু টাইপ সম্পর্কে ছাত্রছাত্রীদের অবহিত করার আর কি প্রচেষ্টা করতে পারে। এখানে দেখো উত্তর হয়ে যাবে অপশন এ, এটি কোনো ট্যাক্স বাড়াতে পারে না, হ্রাস বা বিলুপ্তি করতে পারে না। ওকে, বাজেট কার্যকর করার ক্ষেত্রে সংসদের কোনটা সঠিক আর কি বিবৃতি জানতে চেয়েছিল। 11 নম্বর প্রশ্ন আছে দেখো, এখানে তালিকার সঙ্গে তালিকা মিলিয়ে কোনটা সঠিক এই কোডের মাধ্যমে আর কি সেটা আমাদেরকে জাস্টিফাই করতে বলছে। ভালো প্রশ্ন এখানে। প্রথমে আছে আর্টিকেল নম্বর আর বিষয়বস্তু। 54 নম্বর আর্টিকেলে কি বলছে? আমরা অবশ্যই জানি রাষ্ট্রপতির নির্বাচন সম্পর্কেই বলছে। আচ্ছা ঠিক আছে, এটা মিলে গেল। 74 নম্বর আর্টিকেলে কি বলছে? কি বলছে? রাষ্ট্রপতির সহায়তা এবং পরামর্শ দেওয়ার জন্য একটা মন্ত্রী পরিষদের কথা। 155 নম্বর আর্টিকেলে কি বলছে? রাজ্যপাল নিয়োগের কথা আমরা জানি। 172 নম্বর আর্টিকেল কি বলছে? 172 নম্বর আর্টিকেলে এটাও অপশন ডি হয়ে যাবে, তাই তো 2, অর্থাৎ রাজ্য আইনসভার সময়কাল সম্পর্কে বলছে। কাজেই এখানে আমরা দেখতে পাচ্ছি কোনটা মিলছে, অপশন এ মিলে যাচ্ছে, এটা হয়ে যাবে সঠিক উত্তর। এরকমভাবে কিন্তু প্রশ্ন আসবে। একটু হয়তো তোমরা দেখতে পাচ্ছ না স্ক্রিনে, একটু দেখে নাও, এরকমভাবে কিন্তু প্রশ্ন থাকবে। ঠিক আছে, আশা করছি দেখা গেল এবার। এরকমভাবে কিন্তু প্রশ্ন থাকবে, উত্তর হয়ে যাবে অপশান এ। নেক্সট দেখো, নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করুন। আবার বিবৃতিমূলক প্রশ্ন একটি দিয়ে দিয়েছে। কি রয়েছে? অপশন 1 নম্বর বিবৃতি, রাষ্ট্রপতি কেন্দ্রীয় মন্ত্রী পরিষদ পরামর্শ ব্যতীত কাজ করতে পারবে না। 2, সলিসিটর জেনারেল হলো কেন্দ্র সরকারের সর্বোচ্চ আইনি কর্তৃপক্ষ। 3, কেন্দ্রীয় মন্ত্রী পরিষদ প্রধানমন্ত্রীর মৃত্যু বা পদত্যাগের পরেও কিছু সময়ের জন্য সংসদের কাজ করতে পারে। অপশন 4 নম্বর রয়েছে, প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে শুধুমাত্র স্বরাষ্ট্রমন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রী পরিষদের জরুরি সভার সভাপতিত্ব করতে পারেন। এবার এখানে কিছু কোড দিয়ে দেওয়া হয়েছে, কোডগুলির মধ্যে কোনটি সঠিক আমাকে চিহ্নিত করতে হবে। দেখো কোডগুলি কি কি রয়েছে এখানে।
এর মধ্যে উত্তর যেটা হয়ে যাবে আমি বলে দিই, প্রথমে উত্তর হয়ে যাবে এখানে অপশান এ, কেবলমাত্র এক হচ্ছে এখানে সঠিক, অর্থাৎ রাষ্ট্রপতি কেন্দ্রীয় মন্ত্রিপরিষদের পরামর্শ অনুযায়ী কাজ করতে, ঠিক আছে, কেন্দ্রীয় মন্ত্রিপরিষদের পরামর্শ ব্যতীত কাজ করতে পারবেন না, এটা হচ্ছে সঠিক বিবৃতি, অর্থাৎ অপশান এ। এই টাইপের প্রশ্ন কিন্তু আসবে, অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিওটা তোমরা দেখো। আশা করছি টাইপ সম্পর্কে অন্তত তোমাদের একটা প্রাথমিক ধারণা আসতে চলেছে, ঠিক আছে। আর চ্যানেলটি ভালো লাগলে যদি মনে হয় উপকারে আসবে তবে সাবস্ক্রাইব করো এবং ডেসক্রিপশন বক্স চেক করো, সেখানে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে, অনেকগুলি গ্রুপ আছে, জয়েন হয়ে যাবে। টেলিগ্রাম গ্রুপ আছে, টেলিগ্রাম চ্যানেল আছে, সেখানেও তোমরা জয়েন হয়ে যেতে পারো। সেখানে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়, বিভিন্ন নোটসপত্র সেখানে দেওয়া হয়, যদি ইচ্ছা থাকে জয়েন হবে। এর পাশাপাশি কারো যদি কোনো সমস্যা থাকে কিংবা কোনো কিছু নেওয়া, কোচিং নেওয়ার ব্যাপার থাকে, অবশ্যই ডেসক্রিপশন বক্সে নাম্বার থাকছে, ফোন হোয়াটসঅ্যাপ তোমরা যে কোনো কিছু করতে পারো যদি মনে হয়। দেখো নেক্সট 13 নম্বর প্রশ্ন রয়েছে কি, দেখো, নিম্নলিখিত কোন ধারা রাষ্ট্রপতি বিবেচনার জন্য রাজ্যপাল কর্তৃক সংরক্ষিত বিলের সাথে সম্পর্কিত? ভালো প্রশ্ন, এটি বোঝার চেষ্টা করো। বলছে কোন ধারা রাষ্ট্রপতি বিবেচনার জন্য রাজ্যপাল কর্তৃক সংরক্ষিত বিলের সাথে সম্পর্কিত আর কি। এটা উত্তর হয়ে যাবে অপশন এ, অর্থাৎ 201 নম্বর ধারা, 201 নম্বর ধারা। নেক্সট 14 নম্বর, কোন রাজ্যের মুখ্যমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেওয়ার যোগ্য নয় যদি, যোগ্যতা তার থাকবে না যদি, অপশান রয়েছে দেখো, তিনি নিজেই প্রার্থী হন, রাজ্য আইনসভার নিম্নকক্ষে তিনি এখনও তার সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে পারেননি এমন অবস্থা হয়, তিনি রাজ্য আইনসভার উচ্চকক্ষের সদস্য, তিনি তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রী, তিনি রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেওয়ার ক্ষেত্রে যোগ্য নয় আর কি। কখন? ভালো প্রশ্ন এটিও। 14 নম্বর উত্তর হয়ে যাবে সি, অর্থাৎ তিনি যদি রাজ্য আইনসভার উচ্চকক্ষের সদস্য হন। কেন বলো তো? আমরা জানি রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে কী কী ক্রাইটেরিয়া থাকে, কারা কারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। 1 নম্বর, কেন্দ্রীয় যে পার্লামেন্ট এর উভয় কক্ষ, অর্থাৎ আমরা বলতে পারি লোকসভা এবং রাজ্যসভা, এর পাশাপাশি সমস্ত রাজ্যগুলির 28টা যে আমাদের স্টেট রয়েছে, সেই স্টেটের যারা যে আইনসভার যে নিম্নকক্ষ অর্থাৎ বিধানসভা, সেই বিধানসভার সদস্যরা উইথ এর সঙ্গে যুক্ত হবে ইউটির দিল্লি এবং পন্ডিচেরির বিধানসভা, এদের যারা সদস্য নির্বাচিত তারাই শুধুমাত্র অংশগ্রহণ করতে পারবে। এক্ষেত্রে বিধান পরিষদের কোনো সদস্য অংশগ্রহণ করতে পারবে না। ওকে, নেক্সট দেখো রয়েছে, ভারতের গণপরিষদ কবে সার্বভৌম ক্ষমতা সম্পন্ন সংস্থার মর্যাদা লাভ করে? এটি কত হয়ে যাবে? দেখো উত্তর হয়ে যাবে এই প্রশ্নটির অবশ্যই 15ই আগস্ট 1947, তাই তো? 1947 সালের 15ই আগস্ট সার্বভৌম ক্ষমতা লাভ করে। নেক্সট, জাতীয় ঐক্য ও সংহতি শব্দগুলি সংবিধানে যুক্ত করা হয় আর কি কোথায়? আমরা জানি প্রিয়াম্বেলে যুক্ত আছে এগুলি। নেক্সট, ভারতের সংবিধানের প্রস্তাবনার কোন প্রকার ন্যায় বিচারের সুনিশ্চিত করা হয়েছে আর কি, কোন কোন ন্যায় বিচার দেওয়ার কথা আর কি বর্ণনা করা হয়েছে বা দেব বলে নিশ্চয়তা দেওয়া হয়েছে? উত্তর হয়ে যাবে অপশান ডি, সবকটি, রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, সব প্রকারেরই। পলিটিক্যাল হ্যারোস্কোপ বলে কে প্রস্তাবনাকে উল্লেখ করেছেন? ভালো প্রশ্ন এটিও। উত্তর কি হয়ে যাবে? উত্তর হয়ে যাবে এই প্রশ্নটির অপশান এ, কে মুন্সি। নেক্সট, হোয়াইট ফ্ল্যাগ কিসের প্রতীক? আমরা জানি এটা যুদ্ধবিরতির প্রতীক। নেক্সট, গণপরিষদের সাংবিধানিক উপদেষ্টা কে ছিলেন? এটাও সহজ প্রশ্ন, এরকম সহজ প্রশ্ন থাকবে BN রাও। ওকে, নেক্সট, ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় ধর্মনিরপেক্ষ এবং সমাজতন্ত্র শব্দ দুটি যুক্ত হয় সংবিধানের আর কি কোন সংশোধনের সঙ্গে আর কি যুক্ত? এটা কততম? আমরা জানি এটা 42তম কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট 19
1976, ওকে, ইন্দিরা গান্ধীর শাসনকালে। নেক্সট, 1955 সালে ভারতীয় পার্লামেন্ট অস্পৃশ্যতা বিরোধী আইন পাশ করে সংবিধানের কোন ধারা অনুযায়ী? ভালো প্রশ্ন। দেখো এখানে উত্তর হয়ে যাবে অপশান ডি। অপশান ডি আমরা জানি অপশান ডি হবে, কেন কারণটা বলি। দেখো অপশান ডি হবে কারণ নম্বর 1, আমরা জানি 17 নম্বর আর্টিকেলে আনটিচেবিলিটির কথা অর্থাৎ অস্পৃশ্যতা দূরীকরণের কথা বলা হয়েছে 1 নম্বর, সেজন্য 17 হবেই। দ্বিতীয়ত 35 নম্বর ধারায় বলছে মৌলিক অধিকারগুলি সংরক্ষণের ক্ষেত্রে পার্লামেন্ট প্রয়োজনে আইন প্রণয়ন করতে পারবে। কাজেই 17 নম্বর আর্টিকেল আনটিচেবিলিটির কথা তো উল্লেখ আগে থেকেই আছে, আর 35 নম্বর ধারায় বলছে আইন প্রণয়ন করতে পারবে। কাজেই আমরা বলতে পারি এখানে যেহেতু আইনের কথা উঠছে এই দুটো ধারাই হবে, তাই তো? যদি অপশানে না থাকে সেক্ষেত্রে 17 করব। নেক্সট, ভারতীয় সংবিধানের কোন ধারায় আদালতকে মৌলিক অধিকার বিরোধী যে কোনো আইন আর কি বাতিল করার ক্ষমতা দেওয়া হয়েছে, ক্ষমতা প্রদান করা হয়েছে? কত নম্বর আর্টিকেলে অনুসারে? এটা ভালো প্রশ্ন। উত্তর কী হয়ে যাবে? মৌলিক অধিকার বিরোধী আইন বাতিল করার ক্ষমতা উত্তর হয়ে যাবে অপশন এ, 13 নম্বর, তাই তো? উত্তর হয়ে যাবে 13 নম্বর আর্টিকেল। নেক্সট, কোন ধারা বলে ভারতীয় পার্লামেন্ট সশস্ত্র সেনাবাহিনী বা পুলিশ ইত্যাদির সাথে যুক্ত ব্যক্তিবর্গের মৌলিক অধিকার জাতীয় স্বার্থে নিয়ন্ত্রণ বা পরিমার্জন করতে পারবে? উত্তর কি হয়ে যাবে? উত্তর হয়ে যাবে অপশান সি, ওকে, অপশান সি 33 নম্বর আর্টিকেল অনুসারে। এটাও ভালো প্রশ্ন। 25 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের কততম ধারায় বলা হয়েছে যে নাগরিকত্ব সম্পর্কিত যাবতীয় বিষয় পার্লামেন্ট প্রণীত আইন কর্তৃক নিয়ন্ত্রিত হবে? ভালো প্রশ্ন। কত নম্বর আর্টিকেলে বলা হচ্ছে এটি? উত্তর হয়ে যাবে কত? এটাও তাই, একই প্রশ্ন নাকি? 1 মিনিট, এটা হয়ে যাবে অপশান এ, সরি 25 নম্বর প্রশ্নের অপশান হয়ে যাবে এ। 25 নম্বর এ হয়ে যাবে, আমরা জানি এটা 11 নম্বর আর্টিকেল। ওকে, এই ছিল মোটামুটি কিছু প্রশ্ন আমি দেওয়ার চেষ্টা করলাম, পরবর্তীতে বাকিগুলি আবার দিয়ে দেব। তোমাদের যদি কোনো প্রয়োজন হয় অবশ্যই আমি ফোন নাম্বারটা বলে দিই, ঠিক আছে? 7679955216, এই নাম্বারে তোমরা অবশ্যই যোগাযোগ করে নেবে, ঠিক আছে? আর তোমাদের কোন বিষয়টি নিয়ে আর কি এখন যেহেতু শেষ মুহূর্তে আমরা চলে এসেছি, সমস্যা হচ্ছে গ্রুপ এ বি সি স্পেসিফিকভাবে যদি কোনো ইউনিট থাকে তো সেগুলি কমেন্ট করে জানিয়ে দাও, ঠিক আছে? আমি সেই বিষয়গুলি নিয়েই ভিডিও দেওয়ার চেষ্টা করব, ওকে? তো আজকের মতো এখানেই শেষ করছি, বাকি পর্বটা পরবর্তী ক্লাসে আমি দেওয়ার চেষ্টা করব। সে পর্যন্ত সকলে ভালো থেকো এবং প্রিপারেশনটা নাও। এবং আমি আর একটা বিষয় দেওয়ার চেষ্টা করব, বর্তমানে আর কি কিছু কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে গ্রুপ বি থেকে এবং গ্রুপ সি থেকে। সেগুলি যদি তোমরা দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি সেই বিষয়েও ভিডিও আপলোড করে দেব, ঠিক আছে? আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থেকো এবং প্রিপারেশনটা ভালো করে নাও। জয় হিন্দ।